এখন আমরা যারা ঢাকা শহর প্রতিনিয়ত চলাচল করি অনেকে আমার সাথে একমত হবেন, বিশেষ করে আমাদের দেশে যে আপনার মুভমেন্ট হয়েছিল আগস্ট মাসে। সো আগস্টের পর ঢাকা শহরে অনেক প্রকার কিন্তু ড্রাইভার দেখা গেছে। সো আসসালামু আলাইকুম, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। আজকের আলোচনার বিষয়টা হলো বাংলাদেশে যে কিছু আবাল মানে গ্রাম অঞ্চল থেকে আসছস ভাই, তুই ঢাকা শহর বাইক চালাইতে, তারপরও তো তোর একটা ন্যূনতম শিক্ষা দরকার। আমি কাউকে খারাপ বলতেছি না, আমার সাথে এই ঘটনাটা রিসেন্ট টাইমে ঘটছে। এখন রিসেন্ট টাইমে কি করছে, আমার যে নাম্বার প্লেট অথবা পিছনের টেন লাইটগুলো আছে ওইগুলোতে কিছুদিনের ভিতরেই আপনার এক আবাল মানে বাইক ড্রাইভার, ওনার কারণেই ম্যাক্সিমাম এই সমস্যাটা হয়েছে। নাইলে এত আমাকে হার্ড ব্রেডও করতে হতো না, আমার পিছনে এসে একটা অটো মাইরেও দিত না। অটোর তো এমনি তো ব্রেক কম, আপনারা জানেন। আর ওইটা নিয়ে আমি একটা ভিডিও দিছি যে বাংলাদেশে অটোর ব্রেকগুলো ডেভেলপ করা দরকার, বা এগুলো যদি চালাতে হয় এগুলোর আপনার ব্রেকগুলো আপডেট করা দরকার। এখন এক বাইক আর কি আমার সামনে দিয়ে আপনার কিছুদিন আগে উত্তরা গেছিলাম, উত্তরা মার্কেট করার জন্য, ঈদের আগে অবশ্য। তারপর আমার বাইকের সামনে দিয়ে আইসা আপনার ফাত করে ব্রেক করছে। মানে ওই বাইকটা ছিল আপনার প্লাটিনা। পরবর্তীতে আমাকে তো ব্রেক করতে হয়, না হলে আমি তো তারা লাগাই দিতাম, সেও মরতো। দেখা গেলো সেও সেট ক্যাপ পরে থাকতো, আমিও ব্যাট ক্যাপ পরে থাকতাম। এটা স্বাভাবিক। আর আপনার অ্যাক্সিডেন্ট কখনো কাম্য না, আপনি যেইভাবে অ্যাক্সিডেন্ট করেন না কেন, হয়তো আপনার বাইক হোক গাড়ি হোক, আপনি যেটাই অ্যাক্সিডেন্ট করেন না কেন, অ্যাক্সিডেন্ট কারোর জন্য কাম্য না। সো অ্যাক্সিডেন্ট না করে আপনি যতদিন সুস্থভাবে বাইক চালাতে পারবেন ওইটা আপনার গর্ব, যে আমি এতদিন আল্লাহর রহমতে সুস্থভাবে বাইক চালাচ্ছি কোনো দুর্ঘটনা ছাড়া, আমি সেটা মনে করি আর কি। এই কারণে বলা চলে যে মানে ওই বাইকটা আমার যখন সামনে আসছে তখন আমার ভাই বিশ্বাস করবেন না, এত জোরে হার্ড ব্রেক চাপতে হয়েছে। মানে হার্ড ব্রেক চাপ দেওয়ার ফলে আমার এবিএস আছে বলেই আমি ওই জায়গায় আর কি ইনস্ট্যান্ট কোনো সমস্যায় পড়ি নেই। যদি আমার এবিএস না থাকতো তাইলে যে কী সমস্যায় ভুগতাম। পরবর্তীতে আমার পিছনে ছিল আপনার ওই যে টমটম বা অটো আইসে আমার পিছনে থাপ করে মেরে দিছে। আর মেরে দিছে পরে আমার ওই যে টেন লাইট বলেন, তারপর নাম্বার প্লেট বলেন, এগুলো বেহাতারা হয়ে গেছে। সো বেহাতারার পরে আমি আর কি বলবো ওই জায়গায়। আর বাংলাদেশে তো একবার অ্যাক্সিডেন্ট করে ফেললে ওই কিছু বলা যায় না। কিছু বলতে গেলেই ওই যে মানে অটো বা দেখা যাচ্ছে যেই গাড়িগুলো অ্যাক্সিডেন্ট করে ওইগুলোর মানে অনেক একটা আর কি গ্রুপ আপনার আছে, যেমন তারা তো সংখ্যায় বেশি এখন। আর তারা তো মেন রোড বলেন, শাখা রোড বলেন, সব জায়গায় মানে বিচরণ তাদের। এই কারণে তাদের আর কি ওইরকমভাবে জোর খাটানো যায় না। আর আমার পিছনে যেটা মারছে ওই ছেলেটায় আমার সাথে খারাপ বিহেভ করে নাই, আমি মিথ্যা কথা বলে লাভ নেই। ওকে যখন আমি বলছি যে ভাই তুমি এটা কী করছো, তখন উনি বলতেছে ভাই দেখেন আমার তো দোষ নাই, আপনার সামনে একটা বাইক দৌড় দিয়ে আসছে, আসার পর ওই বাইকটার কারণে আপনি হার্ড ব্রেক করছেন, যে কারণে আমাকে হার্ড ব্রেক করতে হয়েছে। হ্যাঁ, এটা ওই বাইকটার কারণে। আমি না হলে হার্ড ব্রেক কেন করব? এরকম মানে হাই রোড বা এরকম মেন রোডের ভিতরে আমি হার্ড ব্রেক করার তো ওয়ে নাই, বা মেন রোডের ভিতরে তো ইমার্জেন্সি ছাড়া হার্ড ব্রেক প্রয়োজন না। এখন আমার ওই জায়গায় যদি ইনস্ট্যান্ট আপনার একটা নন এবিএস বাইক হতো, ওই অবস্থায় মানে কাইত হয়ে যেত, এটা সত্যি কথা। কারণ নন এবিএস বাইকে তো আপনার জোরে ব্রেক চাপলে দেখা যায় চাকা লক হয়ে যায় বা স্লিপ কেটে পড়ে যাওয়ার চান্স আছে। আমি ওই জায়গায় এবিএস দেখা মানে ব্রেকটাও জমাইতে পারছি, আর দুই চাকায় এবিএস আসতে দেখে আমি দুই চাকায় শক্তভাবে ধরছি। ধরার পর আমি মোটামুটি লেভেলের একটা কনফিডেন্স পাইছি। যদি আমার আগের বাইকটাও হতো, এই দেখেন উল্টা রোডে এনারা আসে, এনাদের কিছু বলার নাই। যদি আমার আগের বাইকটা হতো তাহলেও আমার মানে চেষ্টা যাইতাম গা, এদিক সেদিক যাইতাম বা জামেলায় পড়ে যাইতাম। আমার এই বাইকটা আছে বলে আমি কনফিডেন্সের সহিত ব্রেক করতে পারছি। এখন আসেন আমরা যারা বাংলাদেশে এরকম সিচুয়েশনে জানি, ঢাকা শহর অনেকেই পড়ছেন। বাংলাদেশের যেমন জেলা শহরগুলোতে ম্যাক্সিমাম ঢাকা চট্টগ্রাম এই শহরগুলোতে আপনার এরকম সমস্যা তো নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়াইছে। আপনি এরকম সমস্যায় পড়বেন যেহেতু আপনি ঢাকা শহর গাড়ি চালাচ্ছেন, এটা আমি বিলিভ করি বা এটা আমি বিশ্বাস করি। না হলে আপনি ঢাকা শহর কী করে গাড়ি চালাবেন? আপনার ঢাকা শহর গাড়ি চালাইতে হইলে এরকম অনেক সমস্যার সম্মুখীন আপনাকে পড়তে হবে, বা এরকম অনেক সমস্যায় আপনাকে দেখতে হবে, যেটা আপনার কাছে আজগুবি লাগবে, কিন্তু হয়তো যারা এরকম সমস্যাগুলো ঘটায় তাদের কাছে আজগুবি না। কারণ কি, আমাদের বাংলাদেশে মুভমেন্টের পর ঢাকার বাইরে থেকে প্রচুর পরিমাণ ড্রাইভার আসছে। এখন ড্রাইভারগুলো কেন আসছে সেটাও বুঝতে হবে। আমি কারো মানে আশার নিয়ে খারাপ কথা বলতেছি না,
কিন্তু তারা যে আসছে তাদের প্রপার একটা প্রশিক্ষণের দরকার ছিল। ঢাকা শহরের রাস্তায় তারা বাইক চালাবে। এখন বাংলাদেশের লাইসেন্স নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশে কয়জন বৈধভাবে লাইসেন্স পায় সেটা আসলে জরিপ করলে 100% মানুষই বলবে, বা 100 না 90%, 98% মানুষই বলবে, 2% মানুষের হিসাব আলাদা। যেমন তাদের লবিং থাকলে লবিং ধরে অনেকে পাস করে, তাহলে ওইটা ধর গুড়ি দেওয়া হলো না, লবিং ধরা হলো সো কল্ড। সো এখন 90%, 98% মানুষই বলবে যে আমি সো কল্ড ঘুষ দিয়ে পাস করছি। এখন আমি এত ভালোভাবে বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা দিয়েছিলাম, আমারও কিন্তু ওই ঘুষটা লেনদেন করতে হয়েছিল বিআরটিতে। কারণ হইলো ম্যাজিস্ট্রেটে আমার 2বার ফেল করাইছে। আমি আপনার 2বার ডেট নিয়ে পরীক্ষা দিয়েছি, 2বারই ফেল করছি। এখন আমি যখন পরীক্ষা দিয়েছি তখন আমার আশেপাশে যারা ছিল তারা আপনার বাইকের হ্যান্ডেলও ধরতে পারে না, গাড়ির স্টিয়ারিংও ধরতে পারে না, অথচ তাদের থেকে আমি অনেক হাইফাই পরীক্ষা দিছি। আমি কেন গাড়িটা ঠিকমতো চালাইতে পারছি? কারণ আমার ছোটোবেলা আমার বাসায় একটা গাড়ি ছিল, 100 গাড়ি। ওই গাড়িটা আমি ছোটোবেলায় চালাইতাম। আর আমার মানে আপনার অটো গাড়ি থেকে ওই আপনার ম্যানুয়াল গাড়িগুলো ছোটোবেলা থেকে ইউজ টু, তো এই কারণে অনেক বেটার আর কি চালাই। তখন থেকে আমি গাড়ি চালানো এক্সপার্টের কারণে আমার গাড়ির টেস্টটা অনেক ভালো মতো যায়। আর বাইক তো আমার রক্তে মিশে গেছে। আমি লাইসেন্স অ্যাপ্লাই করার 1.5 বছর আমি নিজে বাইক কিনে চালাইছি। এখন কীভাবে চালাইছি অনেকে জানেন, অনেক ভিডিওতে আলোচনা করছি, সেটার আলোচনা করতে চাই না, কারণ এক কথা বারে বারে ব্লা টাইমে বলার আমি মনে করি না প্রয়োজন আছে। এখন আসেন যারাই আসলে এরকম সিচুয়েশনে পড়ছেন, আশা করি পড়ছেন, কারণ বাংলাদেশে যে পরিমাণ ঢাকা শহরে বর্তমানে পাঠাও ড্রাইভার আসছে, এই পাঠাও ড্রাইভার আসার প্রধান একটা কারণই হলো আমাদের দেশের ইকোনমিতে চাকরি নেই। চাকরি না থাকার কারণে একটা ছেলে যখন আপনার অনার্স মাস্টার্স কমপ্লিট করে তখন কিন্তু অবশ্যই তার চাকরি বাকরি দরকার বা ফ্যামিলিরে কন্ট্রিবিউট করা দরকার। এখন আমাদের দেশের পরিপ্রেক্ষিতে ফ্যামিলিগুলো এরকম, মানে তুই চাকরি করতেই হইব, চাকরি ছাড়া তোর কোনো উপায় নাই, তুই যে একটা ব্যবসা করবি ওই সাপোর্টটা তোরে দিব না। আমি সবারই বলতেছি, এটা আমার ক্ষেত্রেও সেম। আমি এখনও যে বিজনেস করি, আমার ফ্যামিলি আমি যদি চাই যে আমারে 10 লাখ টাকা দাও জমি বিক্রি করে বা কোনো জায়গা থেকে অ্যারেঞ্জ করে আমি তোমাদের কিছু দিনের ভিতরে সেই টাকার প্রফিটটা দিব, ওইটা আসলে বিশ্বাস করে না। এখন আমার বলে তুই চাকরি খোঁজ, গভর্নমেন্টের চাকরি পেলে কর। ওই চাকরির ভিতরে যে আমাদের মানুষের একটা কী যে মেন্টালিটি হয়ে গেছে, এটা আসলে এখন তারাই ভালো বলতে পারবে যে চাকরি আসলে এত চাকরি কেন করে আমাদের বাংলাদেশের মানুষ, বিশেষ করে পরিবার। এটার মেন রিজন হতে পারে আমাদের জিওগ্রাফিক্যালি আমরা অত আপনার অ্যাডভান্স না, বলতে দেখা যাচ্ছে আমাদের জিওগ্রাফিটা মাঝে মাঝে ডাউনফল হয়। আপনার দেখা ইকোনমি আমাদের মাঝে মাঝে ডাউনফল হয়, আমাদের আপনার গভর্নমেন্ট চেঞ্জের উপর ইকোনমি জিওগ্রাফি সব কিছুই ডাউনফল হয়। এখন একটা গভর্নমেন্ট আছে ইকোনমি অনেক স্টেবল, আরেকটা গভর্নমেন্ট আসে হঠাৎ করে ইকোনমি পড়ে যায়। এটার কারণে বলা চলে যে অনেকের ফ্যামিলি আসলে চিন্তা করে যে আমার ছেলেটারে যে আমি ব্যবসার ভিতরে দিব তাহলে তো অনেক সমস্যায় পড়তে হয়। বা আমরা ব্যবসা যারা করি, আমি বর্তমানে তো রানিং ব্যবসা করতেছি, কিছু প্রবলেম। এখন অনেকে বলবেন ভাই জুলাই আগস্টের পরেও কি প্রবলেম আছে? জুলাই আগস্ট না, আরও 5টা আগস্ট হইলেও বাংলাদেশে এই প্রবলেম থাকবে, কারণ এই প্রবলেম আমাদের গোড়ায় মিশে গেছে। তারা ব্যবসা করি তারা সবসময় রিয়ালাইজ একটা জিনিস করি যে আপনার ব্যবসা এরিয়াতে যারা একটু ক্ষমতা পান তাদের বিভিন্ন আবদার থাকে। যেমন 26শে ডিসেম্বর বা 16ই ডিসেম্বর, 26শে ডিসেম্বর তো হয় না, 16ই ডিসেম্বর, 26শে মার্চ, অথবা 21শে ফেব্রুয়ারি, অথবা আজকে এই ভাইয়ের জন্মদিন, অথবা আজকে নতুন একটা পোস্টার লাগাবো, এই তোমার জন্য চা পানির খরচ দিও, বা এই আজকে দেশে বা আজকে এই যে এলাকাতে আপনি বিজনেস করেন ওই এলাকাতে একটা জনসভা আছে, এই চা পানির জন্য কিছু দিও তো ছোটো ভাই, ব্যবসা করো, আমাদের কাছে হেল্প টেল্প লাগলে নিও। এখন আমরা অনেক ক্ষেত্রে কেন দেই বলতে পারেন অনেকে, এখন কেন দেই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ওই অবস্থাতে না দেওয়ার কোনো উপায় নেই। কারণ বাংলাদেশে তো একটা যে বাহিনী আছে সরকারের, যেটা আমাদের জানমালের নিরাপত্তা দিচ্ছে, এটার জন্য তাদের আমি অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু সেই বাহিনীটা কখনো সাধারণ মানুষের কাজে আসে না। এখন কোন বাহিনীর কথা বলতেছি? পুলিশ বাহিনী। এখন পুলিশ বাহিনীও কিন্তু এই চাঁদাবাজির সাথে জড়িত। যেই নেতাগুলো এগুলো করে বা যে নেত্রীগুলো এগুলো করে, সকল নেতা নেত্রী বলতে হবে, তাদের সাথে বাংলাদেশ পুলিশ বাহিনীও জড়িত, বা বাংলাদেশের পুলিশের কিছু গুটি কয়েক ভাই ব্রাদার তাদের সাথে জড়িত থাকে। এই কারণে বলা চলে আমাদের দেশে ব্যবসায় কোনো পরিবেশ নেই। যেমন আমি যে জায়গায় ব্যবসা করি ওই জায়গায় অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। আমার অনলাইন বিজনেস, তারপর আমার বিভিন্ন বাইকে
বা বিভিন্ন জনকে অনেক কিছুই দিতে হয়। এখন অনেকে বলতে পারবেন জুলাই আগস্টের পরে এই সমস্যাটা হয়েছে কি না। জুলাই আগস্টের পর তো আরও বেশি হয়েছে ভাই। হয়েছে মানে আমার আগে একজনের দিতাম, একজনে দেখা যেত 16ই ডিসেম্বর, 26শে মার্চ বা অনেক অনুষ্ঠানে এসে একজনের পক্ষ থেকে নিত। এই জুলাই আগস্টের পর তো 3জনের দিতে হইতেছে। এখন 3জনের দিতে হইতেছে বলতে এটা বলতে গেলে আবার মনে করেন রাস্তার ভিতরে চলাচল করি তো অনেক প্রবলেমে পড়তে হতে পারে। অনেক মব জাস্টিস আমাদের দেশে মানে হচ্ছে, এই মব জাস্টিসের শিকার হয়ে যেতে পারি। সেই কারণে আমি আর গভীরে গেলাম না বা গভীরের কথা বললাম না। আমাদের দেশে একটা মানে জিনিস খুবই খারাপ, আপনি যদি সত্য কথা বলেন তাহলে আপনার বিপদ অতি সহজে আসবেই 100%। এটা আমরা বাঙালি হিসেবে একটা বাঙালির সাইজে বিপদে ফালায় আমরা মজা দেখতে। এই কারণে সত্য কথার বাত নাই। আপনার একটা কথা আছে না যে সত্য কথা কখনো বলবি না, সত্য কথার কিন্তু বাত নাই। এটা আমাদের বাংলাদেশের ক্ষেত্রে 100% মানে গ্রহণযোগ্য। আর বাংলাদেশে জুলাই আগস্টের পর মানে অনেক বেকার ছেলেপেলেরা ঢাকায় আসছে। ঢাকার আসলে রাস্তাঘাটের পজিশন, ঢাকার আসলে আপনার বাইক চালানোর স্টাইল এগুলো জানে না বা বোঝে না। তারা ঠিকমতো লুকিং গ্লাসও ঠিক করে বাইক চালায় না, বা তারা ঠিকমতো দেখা যাচ্ছে আপনার কোনো কিছু বোঝেও না, সিগন্যাল টিগন্যাল কোন জায়গায় বা কেমন দাঁড়াতে হবে। তারা জাস্ট পেটের দায় আসছে, পেটের দায়টা তারা পূরণ করতেছে। এখন ফ্যামিলি একটা বিশাল ভাই আপনার অংশ, মানে খারাপ লাগার অংশ, ভালো লাগার অংশ। এখন খারাপ লাগার অংশ কীভাবে, আপনি যদি ইনকাম না করতে পারেন তাহলে আপনি ফ্যামিলিতে দেখবেন নরকের একটা স্বাদ পাচ্ছেন। যদি আপনি বেকার বসে থাকেন তাহলে আপনার কোনো কথাই দাম আসবে না। আর যদি পুরুষ মানুষ হন তাইলে তো ভাই বেকার বসে থাকা মানে কি বলবো, আপনার মতো দুঃখের মানুষ বা আপনার দুঃখ বোঝার মতো মানুষ পৃথিবীতে হয় নাই বা এখনও জন্মগ্রহণ করে নাই যদি আপনি বেকার বসে থাকেন পুরুষ মানুষ হয়ে। কারণ পুরুষ মানুষের দামই হয় টাকা দিয়ে, পুরুষ মানুষের মূল্যায়ন হয় টাকা দিয়ে। এখন দেখেন যারা বিয়ে শাদী করছেন, এখন বিয়ে শাদী না করলেও অনেক কিছু বুঝি তো ভাই। এখন কিছুদিন আগে ঈদ গেছে, ঈদের সময় অনেকে আসলে বিয়ে শাদী যারা করছেন মার্কেট টার্গেট করে দিয়েছেন বা মার্কেট টার্গেটের ভিতরে নিয়ে গেছেন ফ্যামিলিকে। আপনার যদি টাকা পয়সা না থাকে, আপনি যদি ফ্যামিলিকে মার্কেট না করে দিতে পারেন, আপনার নিজের ফ্যামিলিও তো মাগার আপনার প্রতি অসন্তুষ্ট থাকবে যে আমার বাবা বা আমার হাজব্যান্ড এই জিনিসটা ক্রয় করে দিতে পারলো না। আমি এমন একটা মানুষের কাছে বিয়ে বইছি বা এমন একটা মানুষের কাছে আমার ফ্যামিলি থেকে তুলে দিছে, সে আমার শখটাই মিটাইতে পারে না, সো শখ মিটাইতে পারে না, এরকম মানুষের সাথে সংসার করা দেয়, বলা 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 অনেক প্রকারই কথা আসে, সেটা আমরা একমাত্র পুরুষ জাতির এই বুঝি যে এটার কষ্টটা কী। এই কারণে অনেকে আসলে দেখা যাচ্ছে জুলাই আগস্টের পর পাঠাও রাইডিংয়ে গেছে। আর কিছু কিছু পাঠাও রাইডার আছে, যেমন তারা আপনার যে গভর্নমেন্টটা ছিল বাংলাদেশে ওই গভর্নমেন্টের রিজিয়নের সাথে জড়িত ছিল। যেমন স্টুডেন্ট একটা রিজিয়ন ছিল ওই গভর্নমেন্টের, ওই স্টুডেন্ট রিজিয়নের সাথে জড়িত ছিল। ওই স্টুডেন্ট রিজিয়নটা ফল করার কারণে এখন তারা কি করবে, বেঁচে থাকতে হবে, চলতে হবে। তারা এই কারণে বাইক ছিল আগে, ওই বাইকটা নিয়ে রাস্তায় নেমে গেছে। এখন তারা ভার্সিটি তো যেতে পারতেছে না, কারণ যে গভর্নমেন্ট ছিল গভর্নমেন্টের সময় তারা অনেক ক্ষমতা দেখাইছে, দাপট দেখাইছে, যেহেতু তারা ওই গভর্নমেন্টের মানে বি টিম বলা ছিল। সো বি টিমের বলার কারণে অনেকে আবার মাইন্ড করতে পারেন, ভাই মাইন্ড না, আমি যেটা বলতেছি আপনারা মিলিয়ে নিন। ওনারাও বাংলাদেশের রাস্তায় মানে গাড়ি চালানোর জন্য নেমে গেছে। এতে কি হয়েছে দেখা যাচ্ছে আপনার অনেক যারা অ্যাকচুয়াল বাইক ড্রাইভার বা অ্যাকচুয়াল গাড়ি ড্রাইভার তারা কিন্তু আগের যারা পাঠাও চালাতো তারা কিন্তু এখন যাত্রী সংকটে ভুগতেছে। আর তারা যারা একটু নতুন ড্রাইভার তারা কিন্তু দেখা যাচ্ছে 50 টাকা কমেও ভাড়াটা নিয়ে নিচ্ছে। তাদের কথা হলো জাস্ট তেল খরচ হইয়া এই 20-50 টাকা থাকলেই আনা। বাংলাদেশের ইকোনমিতে যতদিন এই সমস্যাটা আছে যে আপনার ইকোনমি ডাউনফলের, ততদিনই দেখা যাচ্ছে আপনারও আমারও এরকম প্রবলেমের ভিতর পড়তে হবে। যে প্রবলেমগুলো বর্তমানে রাস্তায় দেখি যে উদ্ভট কিছু ড্রাইভারের আগমন, এই ড্রাইভারগুলো কি করবে? এদের তো যদি বাইক না চালায় খায়, চুরি ছাড়া কোনো উপায় নেই, ওয়ে নেই। তাদেরকে আমাদের মেনে নিতে হবে, এটাই স্বাভাবিক। সো মেনে নিয়ে তারাও ভালো মতো বাঁচুক, আমরাও ভালো মতো বাঁচতে পারি। তো সবার কাছে একটাই মানে রিকোয়েস্ট থাকবে, যারাই আর কি এরকম নতুন ড্রাইভার আছেন ঢাকায় এসে বাইক চালান, তারা অবশ্যই লুকিং গ্লাস পর্যাপ্ত পরিমাণে লক্ষ্য করবেন। আর ডাইনে বামে আপনার গাড়ি আছে কিনা, পিছনে গাড়ি আছে কিনা, এগুলো লক্ষ্য করে বাইক চালাবেন। কারণ একটা গাড়ি আপনার পিছনে আছে, সেই গাড়িটা যদি আপনারই মতো লড়বড়ে গাড়ি হয় তাইলে আপনি দেখা যাচ্ছে হঠাৎ করে ব্রেক করলেন, উনি ব্রেকটা সামলাইতে পারলো না, আপনার পিছনে মেরে দিল, আপনিও শুয়ে থাকলেন রাস্তার ভিতরে, উনিও শুয়ে থাকলো। সেইটা আমার মনে হয় না ভালো হবে, বা এটা আসলে কখনো কারো কাম্য যে একটা অ্যাক্সিডেন্ট।
থ্যাংক ইউ ফর ওয়াচিং। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কী করে ডেভেলপ করা যায়, একটি করে লাইক দিয়ে দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিওগুলো এখন রেগুলার যাচ্ছে। আমার 20 দিনের চ্যালেঞ্জ মনে হয় এই ভিডিওটা দেওয়ার পর ফুলফিল হবে। তারপর আমি আরেকটা চ্যালেঞ্জ নেব 30 দিনের। এই ভিডিওটা দেওয়ার পর যে ভিডিওগুলো আসবে এগুলো আমার 30 ডেজের চ্যালেঞ্জের ভিডিও, মানে 30 দিনে আমি একটানা ভিডিও দিব। এখন এরকম কেন করতেছি, এখন বলা চলে ইউটিউবে ভাই 2 বছর হয়ে গেছে, আমি ভিডিও কোনো দিন রেগুলার দিতে পারি নাই। এখন কেন দিতে পারি নাই, আমি একটু আলসা প্রকৃতির মানুষ, তো এই কারণে।